তো আমরা অ্যাসিড তো এতটুকু পড়লাম, ঠিক আছে। তো অ্যাসিড নিয়ে আরো আছে অনেক ব্যাপার, তো আমরা একটু দেখছি। দেখো যে আমাদের তোমাদের চারটা অ্যাসিড দেখায়, ঠিক আছে। দেখো এই চারটা অ্যাসিড, HClO4, ঠিক আছে, এটা একটা অ্যাসিড। তারপরে আছে তোমার HClO3, এটা একটা অ্যাসিড। HClO2, HClO, ঠিক আছে, HClO। তো আমাকে এই চারটার নাম বলতে হবে তোমাকে, পারবা? এটার নাম কি বলতে পারবা কেউ? এটার নাম কি হবে? এটার নাম কি হবে? এটার নাম কি হবে? এটার নাম কি হবে? আচ্ছা, তোমাদেরকে একটা টেকনিক শিখে দিই, দেখো যে আমাদের একটা কথা বলেছিলাম যে আস আস যেটা থাকবে সেটা আসের থেকে বড় কোনটা হবে? আসের থেকে বড় ইক হবে, তাই না? যেটা আমরা হলো একবারে সুন্দরভাবে তোমাকে একটু বলেছিলাম যে হলো নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড। তো যেটা হলো বেশি থাকবে সেটা হলো নাইট্রিক অ্যাসিড হবে, আর যেটা কম থাকবে সেটা নাইট্রাস অ্যাসিড হবে, তাই না? এরকম হবে একটা জিনিস, তাই না? এখন একটা জিনিস দেখো যে ইকের থেকেও যদি কেউ বেশি থাকে, তাহলে আমরা যেটা বলবো, ওইখানে আমরা একটা নতুন টার্ম ইউজ করব, সেটা আমরা ইউজ করবো পার, ঠিক আছে। ওটাকে আমরা ইউজ করবো পার। আর দেখো যে পার, ইক, আস। এখন আসের থেকেও যদি কম থাকে, ঠিক আছে, আসের থেকেও যদি কম থাকে, তাহলে আমরা ওটাকে কি ইউজ করব? ওইখানে আমরা ইউজ করব হাইপো আস, হাইপো আস। তো তুমি এখন আমাকে একটা জিনিস বলো যে সবচেয়ে বড় কে এখানে? HClO4, তার মানে এটার নাম কি হতে পারে বলো তো? বলতে পারবা কেউ? এখানে ক্লোরিন আছে আর অক্সিজেন আছে, তার মানে এটা কি অ্যাসিড হবে বলতে পারবা? কেউ ট্রাই করো। দেখো এটাকে আমরা বলি পার ক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। এটার আগে এটা কি অ্যাসিড? এটা নর্মালি ক্লোরিক অ্যাসিড। তো এটার আগে কি হবে? পার কথাটা হবে, ঠিক আছে, পার ক্লোরিক অ্যাসিড, পার ক্লোরিক অ্যাসিড। এখন আমাকে বলো যে এটার এটার নাম কি হবে বলতে পারবা কেউ? এটার নাম, এটার নাম হলো তোমার একেবারে ডাইরেক্ট ক্লোরিক অ্যাসিড। দেখো ইক, ক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। এটার নাম কি হবে? HClO2 কে আমরা কি ক্লোরাস বলবো? অ্যাসিড। হ্যাঁ, ক্লোরাস অ্যাসিড, ঠিক আছে, ক্লোরাস অ্যাসিড। আর এটার নাম কি হবে বলো তো? এটা হবে তোমার হাইপোক্লোরাস অ্যাসিড। হাইড্রোক্লোরাস অ্যাসিড। হ্যাঁ, এটা হবে হাইপোক্লোরাস অ্যাসিড। তো মোটামুটি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এগুলা নামকরণ গুলা করে, ঠিক আছে। এটা একটু মাথায় রেখো। এখন দেখো যে এটার তুল্য সংখ্যা কত, এটার তুল্য সংখ্যা, এটার তুল্য সংখ্যা, এটার তুল্য সংখ্যা, এগুলা কত হবে বলো তো? এটার কত হবে? এক হবে। এটার কত? এটারও এক। এটার কত? এটা এক, এটারও এক। সবগুলো এক হবে ভাই। হ্যাঁ, তার মানে যেটা যদি কখনো কোশ্চেনে তোমার এখানে বিভ্রান্ত করার জন্য অনেক সময় দেয় HClO2, অনেক সময় HClO3 দেয়, তখন তোমার একটু মাথা ঘুরে যাবে যে এগুলো তো করিনি, ঠিক আছে। তো এগুলো মাথায় রেখো যে এগুলো সব হলো ওয়ান, ঠিক আছে। তো এগুলো একটু মাথায় রাখলেই হবে, তোমাকে ফাঁদে ফেলতে পারবে না, ঠিক আছে। তো এখন আমরা তো কেমিস্ট্রি পড়ছি, তাই না? তো কেমিস্ট্রি পড়ার সময় তো একটা জিনিস পড়তে হবে, সেটা হলো তোমাকে অবশ্যই এক্সেপশনাল জিনিসপাতি পড়তে হবে, ব্যতিক্রম জিনিসপাতি। তো আমরা একটু ব্যতিক্রম গুলা পড়ি, ঠিক আছে। তো আমাদের এবার তোমরা বলো যে এবার তোমরা নামটা বলবা, ঠিক আছে। H3PO4, এটার নামকরণ কি হবে? তারপরে H3PO3, H3PO2, ঠিক আছে। তো এগুলা থাকতে পারে, তিনটা থাকতে পারে। তো এটার নামকরণ কি হতে পারে বলো তো? তিনটা আছে, এটা চারটা ধরন না, এটা তিনটা ধরন আছে। তাহলে কই থেকে শুরু হবে বলো তো? এটার নাম কি হবে? এটাকে তোমার কি মনে হচ্ছে বলো তো? ফসফেট আয়ন মনে হচ্ছে না? ফসফেট আয়ন। তাহলে তোমার এটা কি কি হতে পারে বলতো? আচ্ছা, আমি একটা দেখাই দিই, তাহলে বুঝতে পারবা। এটা হলো ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, ফসফরিক অ্যাসিড। এটার নাম কি হবে বলো তো? H2PO3 এর ফসফরাস। ফসফরাস অ্যাসিড। ফসফরাস অ্যাসিড, তাই না? ফসফরাস অ্যাসিড, আচ্ছা। আর এটা কি হবে? এটা হবে তোমার হাইপোফসফরাস, হাই। তাই না? হাইপো ফসফরাস অ্যাসিড, ঠিক আছে। তো এটার আরেকটা নামও আছে, দেখবা যে অনেক সময় বাণিজ্যিক নাম বা হলো ইসে অন্য নাম ইউজ করে, সেটাকে বলে ফসফিনিক অ্যাসিড, ঠিক আছে, ফসফিনিক অ্যাসিড, এটাও বলা হয়।
ফসফেনিক অ্যাসিড। ঠিক আছে, তো এটার তুল্য সংখ্যা কত বলতে পারবা? এর তুল্য সংখ্যা কত? 3, 3। 3, ঠিক আছে, এটার 3, এটাও 3। এটা হবে 2, এটা হবে 1। সবগুলোই 3। ঠিক আছে, ও না না, আচ্ছা। 3 2 1 এটা হলো ব্যতিক্রম। ঠিক আছে, তো এটা দেখবা যে অনেক সময় এটা তোমাকে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বা ইসে মারবে এগুলা দিয়ে। ঠিক আছে, তো তুমি একটু দেখো যে উদ্ভাসের কখনো যদি পরীক্ষা দিতে যাও, উইকলি টুইকলি যে কোনো পরীক্ষা, তুমি দেখবা যে লাইফে এক না এক সময় এই এই কোশ্চেনটা ফেস করবা তুমি। ঠিক আছে, তো H3PO4 ই সমান হলো এখানে 3, তোমার ঢাকা ইউনিভার্সিটি এগুলোতেও দেবে, সমস্যা নাই, দেখবা ফসফরাস অ্যাসিড আর হাইপো ফসফরাস অ্যাসিড। ঠিক আছে, তো দেখো যে H3PO3, দেখো একটা করে অক্সিজেন কমতে থাকলে এর তুল্য সংখ্যা হচ্ছে 3, এর তুল্য সংখ্যা হচ্ছে 2, আর এর তুল্য সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, এটা কেন হয় এটা আমি একটু কারণটা বলবো, কারণ তোমরা এখনো পিছিয়ে আছো। দেখো মানে এই কারণটা কেউ বলে না, তারপরে কারণটা একটু বলছো। দেখো যে তুমি মনে করো এটার এগুলা বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমাকে স্ট্রাকচার রাখতে হবে। ঠিক আছে, এই H3PO4 এর স্ট্রাকচারটা তোমাকে আঁকতে হবে। ঠিক আছে, তো তুমি এখন একটা জিনিস বলো যে তোমরা আম, আচ্ছা, এখানে কেন্দ্রীয় মৌল কোনটা বলতে পারবা? মানে যেটাকে সবাই হলো ধরে রেখেছে এরকম একটা ব্যাপার, বা তার যোজনী বড়, সে তাকে সবাই ঘিরে রেখেছে, বলতে পারবা H3PO4 এর মধ্যে? এটা হলো তোমার পি, তাই না? ফসফরাস। ফসফরাসের যোজনী তোমার হাইস্ট কত বলো তো? ফসফরাসের যোজনী কত হতে পারে হাইস্ট? 5। 5, তাই না? তাহলে আমরা এখানে 5 মানে কি 5টা হাত হবে, তাহলে আমি এখানে একটু 5টা হাত দিয়ে দিই। ঠিক আছে, এই যে 5টা হাত দিয়ে দিলাম, 1 2 3 4 5। এবার তোমাকে কি বলেছে? তোমাকে বলেছে যে 4টা অক্সিজেন থাকবে, তাহলে তুমি এখানে 4 হাতে 4টা অক্সিজেন বসাই দাও। ঠিক আছে, এই যে 4টা হাতে তুমি 4টা অক্সিজেন বসাই দাও। এবার কয়টা আছে? 3টা হাইড্রোজেন আছে। এবার তুমি অক্সিজেনটা তো 2টা হাত, একটা হাত ফিল আপ হয়েছে, দেখো একটা হাত ফিল আপ হয়েছে, এর 2টা হাত ফিল আপ হয়ে গেছে, বাট বাকি 3টা তো একটা হাত। তো এটার কি হবে? এটার একটা হাত এরকম হবে এইচ। ধরো, দেখো এটা হবে তোমার একটা এইচ, এটার হবে তোমার একটা এইচ, আর এটার হবে তোমার একটা এইচ। ঠিক আছে, তো এটা। আচ্ছা, তোমাদের কি তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারটা মনে আছে? তড়িৎ ঋণাত্মকতা কি ছিল মনে আছে কারো? হুম, এনিওয়ান? তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? এই এসএসসি না 1 মাস আগে পাশ করলাম। তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি বলো? ওই যে তোমার, আমি একটু সহজ করে দিই, আকারের পরিবর্তন, তারপরে তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, তারপর তোমার ইয়ে আছে, আরেকটা কি আছে, ইলেকট্রন আসক্তি। মনে নাই এগুলা? দেখো, তড়িৎ ঋণাত্মকতা হলো নিজের দিকে ইলেকট্রন টানার যে একটা আকর্ষণ, সেটাকে বলে তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতার এক একজনের এক একটা মান ছিল, মনে আছে কিনা যায় না, তড়িৎ ঋণাত্মকতার এক একটা মান ছিল, এটা মনে আছে? হ্যাঁ, তো দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই, একটা মিনিট দাঁড়াও। একটা মিনিট দাঁড়াও, আমি দেখাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ না? তোমরা সবাই দেখতে পাচ্ছ না? জি ভাইয়া। আচ্ছা, সেই যে পেয়েছি, দেখো এই যে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, তো তড়িৎ ঋণাত্মকতাটা কি একটু আমরা একটু দেখি। দেখো, তড়িৎ ঋণাত্মকতা হলো যে একটা, মনে করো যে আমাদের এখানে একটা মৌল আছে আর এখানে একটা মৌল আছে, তো এখানে তোমাদের নর্মালি যেগুলা মৌল থাকে সেগুলো ইলেকট্রন শেয়ার করে, তাই না? এখানে একটা শেয়ার করছে, এখানে একটা শেয়ার করছে। ঠিক আছে, দুইটা ইলেকট্রন পরস্পরকে শেয়ার করছে। তো যেটা হয় যে যখন এদের এক একটার মান আছে, ঠিক আছে, এক একটা নিজস্ব হলো রেটিং আছে। ঠিক আছে,
তো যেমন তুমি যদি আমি বলি যে লিথিয়ামের 1 রেটিং, তারপরে যে অক্সিজেনের 3.5, ফ্লোরিনের সবচেয়ে বেশি রেটিং 4। তো যার রেটিং সবচেয়ে বেশি হয়, ঠিক আছে, সে তত পাওয়ারফুল হয়, সে নিজের দিকে ইলেকট্রন আকর্ষণ করে, ঠিক আছে। তো দেখো এটা কিভাবে দ্বিতীয় পর্যায়ে তোমার এভাবে বাড়ে যে লিথিয়াম, তারপরে যে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ঠিক আছে। তো এগুলা যেটা প্রথমটা যেটা হয় দ্বিতীয় পর্যায়ে, এটা এটা দ্বিতীয় পর্যায়ে না, এই যে তোমার দাঁড়াও, এখানে আমরা এখানে পর্যায় সারণী আছে মনে হয় আমার। এই যে দেখো তোমার এই যে কি হলো এটা? হ্যাঁ দেখো এই যে পর্যায় সারণী, এটা কি দ্বিতীয় পর্যায়ে না? দ্বিতীয় পর্যায়ে দেখো যে প্রথম থেকে এটার মান থাকে 1, এটার মান থাকে 1.5, এটার মান থাকে 2, এটার মান থাকে 2.5, এটার মান থেকে 3, 3.5, এরকম করে 4। এরকম করে তোমার এক একটা তড়িৎ ঋণাত্মকতা মান বাড়ে। আমাদের একটা কথা মনে আছে মনে হয়, যে হলো যত পর্যায় সারণীর একটা পর্যায়ের বাম থেকে ডানে যাবা তত তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে, এরকম একটা কথা আমরা মনে আছে না? তো ওই জিনিসটাই কিন্তু এখানে হয়, ঠিক আছে। তো দেখো যে আমাদের যেটা হয় যে তোমার কই আছে দাঁড়াও, হ্যাঁ দেখো এটা। তো এই যে তোমার 1, 1.5, 2, 2.5, 3, 3.5, 4 এভাবে তোমার বাড়ে, ঠিক আছে। এখন যেটা হয় যে তুমি যখন তৃতীয় পর্যায়ে, ঠিক আছে, তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে একটা জিনিস আছে যে প্রথম এই ধাপগুলাই 0.3 করে বাড়বে, ঠিক আছে। তো প্রথমটা হলো সোডিয়াম, সোডিয়াম হলো তোমার 0.9। তো তোমার মনে আছে মনে হয় যে যত গ্রুপ পর্যায়ের উপর থেকে নিচে যাবা তত আয়ন তড়িৎ ঋণাত্মকতার মান কি হবে, কমতে থাকবে। সেম কাহিনী যে লিথিয়ামের 1 আছে, এটা 0.9, তার মানে এটা কমে গেল মানটা। তবে ম্যাগনেসিয়ামের 1.2, মানে 0.3 করে বাড়ছে, তারপর 1.5, 1.8, 2.1। এরপরে যেটা আছে সিলিকন, যেটা তোমার কি বলে সালফার, যেটা আছে সালফারটা একটু বেশি করে বাড়ে। দেখো যে এটা হলো 0.3 করে বাড়ছিল, এটার ডিফারেন্স 0.3 ছিল, বাট এটার ডিফারেন্স যেটা হবে 0.4 হবে, আর এটার ডিফারেন্স কত হবে, 0.5 হবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলি যে তোমাদের কিছু কিছু মান মনে রাখতে হবে, যেমন তোমাকে হলো তড়িৎ ঋণাত্মকতার জন্য তোমাকে হলো অবশ্যই তুমি অক্সিজেনের মানটা মনে রাখতে হবে, অক্সিজেনের মান হলো 3.5। ক্লোরিনের মানটা মনে রাখতে হবে, এটা 3। ফ্লুরিনেরটা মনে রাখতে হবে 4। আর এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের মানটা মনে রাখতে হবে 2.1, ঠিক আছে। আবার তোমার ফসফরাসের মান কত, 2.1। তাহলে তুমি দেখো হাইড্রোজেনের 2.1, ফসফরাসেরও 2.1, ঠিক আছে। আমি যেগুলো লাল কালি দিয়ে করে দিছি, তো তুমি এগুলো অবশ্যই মনে রাখবা। এটা তুমি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তো তোমার এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো তুমি দেখো যে আহ হ্যাঁ, তো এগুলো একটু ভালো করে মুখস্থ রাখো যে এটা আর কি অক্সিজেনের 3.5, ফ্লোরিনের 4, ক্লোরিনের 3, ফসফরাসের 2.1, আর এটা 2.1, ঠিক আছে। তো এটা একটু ভালো করে মাথায় রাখো, ঠিক আছে। তো দেখো দেখো আমরা আমাদের স্লাইডে চলে আসি, দেখো। তো দেখো যে আমাদের এখানে যেটা হলো তোমার এই যে এটা আছে না, তো এখানে দেখো যে আমাদের সবার তৈরিতার মান মানেটা কি, ওইটা আমি একটু বোঝাচ্ছিলাম। যে মনে করো যে আমার কাছে আছে এইচ আর সিএল আছে মনে করো, ঠিক আছে। তো এদের দুইটা ইলেকট্রন কি শেয়ার হয়, ঠিক আছে, ইলেকট্রন শেয়ার করছে। আর তুমি একটা জিনিস দেখো যে ইলেকট্রন যদি শেয়ার করে, তো ক্লোরিনের কত বলো তো, ক্লোরিনের মান কত ছিল মনে আছে, 3 ছিল না? আর এটার মান কত ছিল, 2.1 ছিল। তাহলে দেখো যেটা হয় যে ক্লোরিনের আকর্ষণ বেশি থাকে। তো ও কি করে, এই যে মাঝখানে যে সমান সমান ভাবে ইলেকট্রন ছিল, ও কি করে, ও নিজের দিকে টেনে নেয়, ঠিক আছে। নিজের দিকে টেনে নিলে যেটা হবে, দেখো যে নিচের দিকে কোনো কিছু যদি নিজের দিকে টেনে নেয়, তার মানে কি, একটা ইলেকট্রন যখন মনে করো যে ক্লোরিনের মাথায় কিছু ছিল না, ঠিক আছে, ক্লোরিন এরকম ছিল, ওকে যদি একটা ইলেকট্রন তুমি দাও তাহলে কি হবে, ওর মাথায় একটা মাইনাস চার্জ চলে আসবে না? এরকম একটা কাহিনী হবে। বা ইলেকট্রনটা ওর যত কাছাকাছি আসবে তত তার মানে যখন চলে আসবে তখন আমরা ওইটাকে মাইনাস চার্জ বলতে পারি। এরকম একটা কাহিনী ছিল, তাই না? আবার মনে করো যে আমি যদি সোডিয়ামের ক্ষেত্রে বলি, সোডিয়ামের ক্ষেত্রে একটা ইলেকট্রন যদি আস্তে আস্তে ওর কাছ থেকে দূরে চলে যায় তখন আমরা এটাকে প্লাস বলি, এনএ প্লাস, তাই না? এখন দেখো যে এটার যেটা হচ্ছে যে ও কি করেছে, ওই ইলেকট্রন নিজের দিকে টেনে নিছে, এমন না যে ওর এইচ এর কাছ থেকে সম্পূর্ণ টেনে নিছে, ও নিজের সাইডে বেশি দিকে নিছে। পড়াটা বুঝতে পারছো? কানেকশন কিন্তু ঠিকই আছে, বাট যেটা হয়েছে যে আংশিক ভাবে এ একটু বেশি নিয়ে ফেলেছে। তো এখানে বলতো ইলেকট্রন যদি আধিক্য দেখা যায় তাহলে অবশ্যই এর একটা মাইনাস হওয়ার কথা না? ওইটাকে আমরা বলবো ডেল্টা মাইনাস বা আংশিক ঋণাত্মক। পড়াটা বুঝতে পারছো? এটা হলো পোলারিটির কনসেপ্ট। তোমার দুইটা ডাইপোল সৃষ্টি হয়, তাহলে এটা যেটা হয় যে এটা এর কাছ থেকে ইলেকট্রন বেশি চলে আসছে এরকম একটা ফিল হবে। তো এর যেটা হবে আংশিক নেগেটিভ চার্জ হবে। আর এর কাছে দেখো, এর কাছ থেকে মনে হচ্ছে না যে এ আর কি হাইড্রোজেনের ইলেকট্রন হারিয়ে যাচ্ছে? সম্পূর্ণ হারায়নি, সম্পূর্ণ হারালে প্লাস হয়ে যেত, বাট কিছুটা তো হারায় গেছে, কিছুটা তাই না, দূরে সরে গেছে। তাহলে আমরা যেটা বলবো যে এর মাথায় হয়েছে ডেল্টা প্লাস। পুরোটা বুঝতে পারছো? আর এটা ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস কেন হয়েছে? কারণ 2.1 আর 3 এই তড়িৎ ঋণাত্মকতার মানের কারণে। কয়টা বোঝাতে পেরেছি কি বললাম? হ্যাঁ।
সবাই কি বুঝতে পারছো? এটা একটু আমাকে একটু ক্লিয়ার করে বলো তো, যে বুঝতে পারছো কিনা। নাদিয়া, তারপরে স্নেহা, জি একটু ভাইয়া। বুঝতে পারছো? আচ্ছা জি শোনো, ভাইয়া বুঝেছি। তাহলে যেটা হবে, তাহলে আমি এখান থেকে যেটা বোঝাতে চাইলাম যে তৈরি চিহ্নিত কথা কিন্তু এটা অনেক ভালো কনসেপ্ট। আচ্ছা এবার আমাদের একটা কথা বলো, যে এখানে আমি যদি রেটিং করি, ঠিক আছে, এখানে তো একটা বন্ড দেওয়ার মানে কি, মানে সমযোজী বন্ধন আমরা দেখি না, সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ার হয়, তাই না? তো এরাও ইলেকট্রন শেয়ার করেছে, এর একটা ইলেকট্রন আছে, এর একটা অক্সিজেনের একটা লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে, আর হাইড্রোজেনের যে একমাত্র ইলেকট্রন সে শেয়ার করে আছে। তো তুমি এখন একটা জিনিস বলো, যে এইচ যেটা, এইচ এর কত রেটিং বলো তো? 2.1। 2.1। অক্সিজেনের কত? অক্সিজেনের কত? 3.5। 3.5। এটারও 3.5, এটারও কত? 2.1। এটারও 3.5, এটা হলো 2.1, এটা 3.5, এটা 2.1। তার মানে আমি কি করলাম বলো তো? আমরা হলো যেটা করলাম, যে সবার রেটিং করে দিতে। এখন বলো তো আমাকে একটা কথা, ইম্পর্টেন্ট কথা, যে এখানে যে ইলেকট্রন গুলা থাকবে কে টানবে? হাইড্রোজেনের ইলেকট্রন গুলা টেনে নিয়ে একেবারে সম্পূর্ণ অক্সিজেন টেনে নিয়ে এইদিকে নিয়ে যায়, আসবে না? এরকম একটা ব্যাপার। কথাটা বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ, জি ভাইয়া। এই ইলেকট্রন টেনে নিয়েছে, তার মানে যেটা হয় যে তোমার দেখো এটা কি হয়ে গেছে বলতো, আংশিক প্লাস হয়ে যাবে এটা। তো এই কিছুটা এমন হয়ে যাবে না, তুমি এখন বলো তো কাকে তাপ দিলে বা তুমি যদি কাকে ফোর্স করো, কে আগে বের হবে? এ আগে চলে যাবে। এরকম একটা কাহিনী না, যে তুমি যদি এটাকে আগে বের করতে পারবা, তো এটা বের যদি বাই এনি চান্স তুমি হালকা তাপ দিছো বা কিছু দিছো, এই সম্পূর্ণ ইলেকট্রন ফুট করে নিয়ে নিছে অক্সিজেন, তাহলে কি এ সম্পূর্ণ এইচ প্লাস আকারে চলে যাবে না? তো এইচ প্লাস আকারে কোনো কিছু চলে যাওয়ার মানে কি, এখানে অ্যাসিড হয়ে গেছে। পড়াটা বোঝাতে পেরেছি? যতগুলা অ্যাসিড জি এইচ ভাইয়া। প্লাস ফর্ম করতে পারবে, ফর্ম বা হলো দান করতে পারবে, সেটাকে আমরা বলবো ওই রকম তার তীব্রতা। দেখো, আমরা দেখো এই একটা এইচ প্লাস এখান থেকে চলে আসবে, এখান থেকে একটা এইচ প্লাস চলে আসবে, কারণ কি তুমি একটু এরকম করে অক্সিজেন টান মেরেছো ইলেকট্রন গুলা। এখন দেখো এই জায়গাটা থেকে কিছু হবে না, কারণ তোমার এটা দুইটা বন্ডের মাধ্যমে আছে, তো এ আর কেউ ওইভাবে নেয় না, এটা ঝামেলা করে না, ঠিক আছে। এখানে দেখো দেখো যেটা 3.5 আছে, 2.1 আছে, তো এখানে যেটা হয় দেখো, সেম কাহিনী হবে, এখান থেকে একটা হাইড্রোজেন এইচ প্লাস আকারে বের হয়ে যাবে, এখান থেকেও সেম কাহিনী হবে না, এইচ প্লাস এখান থেকে বের হয়ে যাবে। তার মানে এখান থেকে একটা এইচ প্লাস বের হলো, এখান থেকে একটা এইচ প্লাস বের হলো, আর এখান থেকে এইচ প্লাস বের হলো। টোটাল কয়টা ইলেকট্রন বের হলো বলো তো? তিন, মানে কয়টা এইচ প্লাস বের হলো? তিনটা এইচ প্লাস বের হলো না? তাই আমি এখানে একটা কথা বলেছিলাম, যে অ্যাসিডের ক্ষেত্রে যতগুলো এইচ প্লাস দান করতে সক্ষম, তার মানে এখানে কয়টা দান হয়ে যাবে বলো তো? তিনটা অটোমেটিক দান হয়ে যাবে। তাহলে এর তুল্য সংখ্যা কত? 3। বুঝতে পেরেছি আমি ব্যাপারটা? হ্যাঁ, এটা হলো তোমার কিসের জন্য? এটা হলো তোমার H3PO4 এর জন্য, ঠিক আছে, এটা হলো ফসফরিক অ্যাসিডের জন্য। এই এটা কি সবাই বুঝতে পারছো? যদি কোনো রকম ঝামেলা থাকে তাহলে বলতে পারো। আমি এটা খুব শর্টে বোঝাচ্ছি, এটার জন্য আমি যদি তোমাকে বোঝাতে চেতাম, যদি মনে করো যে অনেক কঠিন করে বোঝাতে চেতাম, তাহলে আমার 2টা লেকচার দিতে হতো, কারণ এখানে তোমার লুইস ডট স্ট্রাকচারের মাধ্যমে এটা আমাকে বোঝাতে হবে। ওইটা আমি শিখাবো না, ওইটা আমাদের শেখানোর দরকার নেই, ওটা অনেক বড় লেভেলের কনসেপ্ট। বা যতটুকু টানাটানির কনসেপ্টটা বোঝাতে পারলেই তুমি আর কি পারবা। বুঝতে পারছো? এটুকু বুঝতে পারলেই তোমার হবে। তুমি অ্যাডমিশন সহ সবকিছু, পৃথিবীর সবকিছু কভার হয়ে যাবে, তোমার প্যারা নিতে হবে না, ঠিক আছে। তো দেখো এটা তুমি আশা করি বুঝতে পারছো। এরপর দেখো H3PO3 এর ক্ষেত্রে আমরা একটু বোঝা ট্রাই করি যে এখানে কি হয়। তো এখানে যেটা হয়, যে এখানে তোমার মনে করো ফসফরাস আছে, তো ফসফরাসে কয়টা আছে? ফসফরাসের 5টা হাত আমি একটু দিয়ে দিই, দেখো। তো কয়টা এবার অক্সিজেন আছে? দেখো এবার কিন্তু অক্সিজেনের একটা জিনিসের ঝামেলা আছে, দেখো অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে 3টা। তো তুমি 3টা অক্সিজেন বসাই দাও, ঠিক আছে, তোমার ভালো লাগছে না, 3টা অক্সিজেন বসাই দাও। 3টা অক্সিজেন শেষ, একটা ফসফরাস শেষ, এবার 3টা হাইড্রোজেন বসাও। তো এখানে তো অক্সিজেন নাই, আগের বার এখানে অক্সিজেন ছিল, তো এখানে তুমি ডাইরেক্ট হাইড্রোজেন বসাই দাও। এখানে কি, এখানেও হাইড্রোজেন বসাই দাও, এখানেও হাইড্রোজেন বসাই দাও, ঠিক আছে। তো আমাদের স্ট্রাকচার আঁকানো হলো, ঠিক আছে। তো স্ট্রাকচার আঁকানো যদি আমাদের হয়, তাহলে এবার একটা জিনিস দেখো, যে আমাদের এখানে আমরা আমরা রেটিং করি 2.1, 2.1, 3.5, 2.1, 3.5, 2.1। এখন আমাকে বলো তো, এই জায়গাটা থেকে কোনো এইচ প্লাস যেতে পারবে কিনা, বলতে পারবা? দেখো, এই যেরকম টান দেবে এও সেম পরিমাণ টান দেবে, তাহলে একবার মাঝখানে ইলেকট্রন থাকবে না? সেম ভাবে। তো এখানে কেউ কারো বেশিও টানাটানি করতে পারবে না। বাট দেখো এখানে বেশি শক্তি দেখাতে পারবে, তাই না? এই পুরা ইলেকট্রন গুলাকে এখানে নিয়ে চলে আসবে, এও পুরা ইলেকট্রন গুলাকে এখানে নিয়ে চলে আসতে পারবে। তাহলে বলো তো এখান থেকে কয়টা বের হবে? একটা এইচ প্লাস আর আরেকটা এইচ প্লাস। 2টা বের তাহলে হবে। বলো তো এটা তুল্য সংখ্যা কি হবে? ই সমান, ই 2। সমান 2 হয়ে যাবে। বুঝতে পারছো এবার কেন এগুলা হয়, কেন ব্যতিক্রম? নর্মালি আমরা বলি ব্যতিক্রম ব্যতিক্রম করি, বাট কেন হয় এটা তো বুঝতে পারছো, তাই না? তোমাকে তো ব্যাখ্যা জি করাতে ভাইয়া। পারছি। তাহলে তোমার H3PO2 এর ক্ষেত্রে স্ট্রাকচারটা দেখো, এটা অনেক সময় পরীক্ষাতে চলে আসে, যে স্ট্রাকচার রাখো বা এরকম কিছু বলতে পারে। তো
তো দেখো যে এখানে দেখো আহ এটার ক্ষেত্রে কি হবে, এখানেও তুমি ফসফরাস আর কি 5টা হাত দিয়ে দাও। এই যে একটা 5টা হাত দিয়ে দিছে। এবার দেখো যে আমাদের 2টা অক্সিজেন আছে, তো আমি 2টা অক্সিজেন দিলাম। এবার দেখো হাইড্রোজেন কয়টা আছে, 3টা। তার মানে এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে আরেকটা হাইড্রোজেন দিলাম, কারণ 2টা হাত হবে, এখানে দিয়ে দিলাম। এখানে দেখো সেম কাহিনী হচ্ছে, এখানে তোমার যেটা হবে যে এটা এটা বোঝানোর কিছুই নাই, 2.1, এটা 2.1, এটা 2.1, এটা হলো তোমার, দাঁড়াও একটা মিনিট লিখি, 2.1, এটা হলো তোমার 3.5, আর এটা 2.1। তাহলে দেখো যে এখান থেকে একমাত্র এই অক্সিজেনটাই পারবে এটার থেকে নিতে, তার মানে একটা হাইড্রোজেন দান হবে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে এইচ প্লাস একটা হবে। তার মানে এখান থেকে কি বলতে পারি, এটা তুল্য সংখ্যা কত, এটা তুল্য সংখ্যা 1। ভালো করে মাথায় রাখো যে একেবারে ভালো করে বলছে, H3PO4 হলো হাইস্ট, সেটাকে বলে ফসফরিক অ্যাসিড। তো এটাকে আমরা কি দেব, 3। এরপর যতগুলা অক্সিজেন আস্তে আস্তে কমতে থাকবে ততগুলা একটা একটা করে কমবে। সর্বনিম্ন কত 1, সর্বোচ্চ কত 3। ঠিক আছে, এটা তোমার কিন্তু প্রচুর ভুল করাবে। ম্যাক্সিমাম টাইম H3PO3 দেয়, তখন তোমার তুল্য সংখ্যা লিখতে প্যারা হয়। তো তুমি মাথায় রাখবা যে H3PO3 কত, 2। ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রাখো। আচ্ছা, তো আমাদের অ্যাসিড নিয়ে সব কাহিনী শেষ। এবার আমরা একটু ক্ষার নিয়ে শুরু করি। ঠিক আছে, ক্ষার বা হলে তোমার ওই যে কি বেস নিয়ে শুরু করি। ঠিক আছে, ক্ষার। তো আমরা যেটা বলেছিলাম যে অ্যাসিডের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে তোমার এইচ প্লাস দান করতে পারে। তো আমরা এখানে যেটা বলবো সেটা আমরা বলবো যে ওএইচ মাইনাস দান করতে সক্ষম। ঠিক আছে, দান করতে সক্ষমকে আমরা বলবো যে হলো এটাকে আর কি বলবো, বেস বা ক্ষার। ঠিক আছে, এখন এখানে একটা কথা আছে। ঠিক আছে, সেটা হলো তোমার, দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ দেখো, যে ওএইচ মাইনাস দান করতে সক্ষম এটা আমরা লিখতে পারবো, অথবা আমরা এখানে আরেকটা কথা লিখতে পারবো, সেটা হলো তোমার কি, সেটা আমরা লিখতে পারবো ঋণাত্মক আয়ন সংখ্যা। ঠিক আছে, ঋণাত্মক আয়ন সংখ্যার দ্বারা মাধ্যমে আমরা এটা বলতে পারবো। ঠিক আছে, তো এটা একটু ভালো করে মাথায় রেখো, তাহলেই হবে। ঋণাত্মক আয়ন সংখ্যা এটাই হবে তার কি, এটাই হবে তার তুল্য সংখ্যা। মানে তুমি তুল্য সংখ্যা যদি ক্ষারের ক্ষেত্রে বের করতে চাও, তাহলে তোমাকে ওএইচ মাইনাস দান করতে সক্ষম কতটা, অথবা তোমার ঋণাত্মক আয়ন সংখ্যা যতটা, সেটা তোমার হবে কি, সেটা হবে তোমার তুল্য সংখ্যা। ঠিক আছে, তো আমরা একটু দেখি, যেমন আমি যদি বলি, প্রথমে আমাদের সবার আগে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এটা বাণিজ্যিক নাম কি ছিল মনে আছে কারো, পড়েছিল কেউ বাণিজ্যিক নাম কি? হুম, কস্টিক সোডা, এরকম করে পড়েছিলাম। ঠিক আছে, এটা কি হবে, তোমার একটা ওএইচ মাইনাস দান করতে পারবে। তুমি যদি এটাকে ভাঙো তাহলে এরকম হবে, দেখো যে একটা সোডিয়াম প্লাস পাবা, প্লাস হলো ওএইচ মাইনাস পাবা, তাই না? তো একটা সোডিয়াম, সোডিয়াম হাইড্রোক্সাইড বের হবে। তো সরি, কি বলে, একটা হাইড্রোক্সিল আয়ন বের হবে। তাহলে এখান থেকে যেটা হবে যে এটা যে তুল্য সংখ্যা, এটা হবে ই সমান 1। ঠিক আছে, এখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে যেটা হবে যে এটা তুল্য সংখ্যা কত হবে, 2টা আছে যেহেতু 2টা বের হবে, COH2। ঠিক আছে, আচ্ছা আমাকে একটা কথা বলতে পারবা যে ক্যালসিয়াম অক্সাইড এটা কি খান না কি, এটা বলতে পারবা, এটা কি বলে? ক্যালসিয়াম অক্সাইড এটা হলো কি খান নাকি লবণ, এটা বলতে পারবা? ওই সবাই, এটার একটা বাণিজ্যিক নাম আছে, এটার বাণিজ্যিক নাম বা হলো আমরা যেভাবে নাম চিনি, এটার নাম মনে আছে, এটাকে কি বলা হয়? কই অ্যান্সার দাও, এরকম কিছু বলছো এটা? কুইক লাইম, এটাকে আবার ইয়ে বলে, বার্ন্ট লাইমও বলা হয় এটাকে। তো কুইক লাইমেই আমরা পড়ি। তো এটার ক্ষেত্রে দেখো যে এটাও এটাও কিন্তু একটা বেস বা হলো ক্ষার। এটা আমরা পরবর্তীতে হলো ওই যে তোমার লুইস মতবাদের ক্ষেত্রে বা হলো ওই যে তোমার ব্রনস্টেড লাউডি মতবাদের ক্ষেত্রে আমরা তখন বুঝবো যে এটা কিভাবে ক্ষার হয়, এখানে তো ওইচ নাই, তারপর এটা ক্ষার কেমনে হয়। ঠিক আছে, তো এরকম অনেক কাহিনী আছে, তো ওইগুলো আমরা তখন বুঝতে পারবো। তো আপাতত এখানে মাথায় রাখো যে এখানে তোমার ঋণাত্মক আয়নের সংখ্যা হবে তার তুল্য সংখ্যা। ঠিক আছে, তো এটা কি, এটা 2 প্লাস আর এটা কি 2 মাইনাস। তাহলে দেখো এটা তো এরকম করে হয়, তাই না, এরকম করে ফর্ম করে, তাহলে মানে এটা তুল্য সংখ্যা কত হবে, এটা তুল্য সংখ্যা হবে 2। ঠিক আছে, মাথায় রাখো, কারণ কি 2 মাইনাস, তার মানে এটা তুল্য সংখ্যা হবে 2। ঠিক আছে, এখন আমি যদি বলি তোমাকে এটা ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট, তো ক্যালসিয়াম কার্বনেট যেটা, সেটা হলো তুল্য সংখ্যা কত হবে, কি আমাকে বলতে পারবা?
ক্যালসিয়াম কার্বনেট কত হবে, এর তুল্য সংখ্যা কত? এ কত হবে এটা বলো, এত টাইম লাগে কেন? 2। 2 হবে। এটা Ca2+ এর 2 মাইনাস না, এটা তো কার্বনেট আয়ন। কার্বনেট আয়ন মানে এটাই হবে তোমার ঋণাত্মক আয়ন সংখ্যা। তো ঋণাত্মক আয়নের কত, 2 মাইনাস না, তার মানে এটা 2 হবে। তো দেখে বোঝা যাচ্ছে। আমাকে এটা বলো তো, Na2CO3 এটা কি হবে? 1 হবে। 1 হবে কেন? CO3 Na2 এখানে যোজনী 2 1। সি- হ্যাঁ, CO3 যদি 1, CO3 1 হয়, এরকম হয়। 2 মাইনাস হয় না, এটা 2 মাইনাস, এটা 2 প্লাস না। এনে এটা এরকম হবে না, 1 গুণ মানে তোমার এরকম +1 গুণ 2 এরকম হয় না। Na2 এর জন্য এটা, আর এটা জি ভাই। কার্বনেট আয়নের জন্য 2 মাইনাস না, তার মানে এটা তুল্য সংখ্যা কত, 2 হবে না, ঋণাত্মক আয়ন সংখ্যা এটুকু। বুঝতে পারছো না? এটা করে তো ভাঙলে এরকম পাবা, Na2CO3 কে তুমি ভাঙলে কেমন পাবা, এরকম পাবা না, যে তোমার হলো Na 2Na প্লাস প্লাস হলো এই যে কার্বনেট আয়ন CH3 2 মাইনাস, এরকম পাবা না? জি ভাই, এরকম তো পাবা। বুঝছি। এই যে তোমার 2 আছে না, এটা তুল্য চার্জ সংখ্যা, ঋণাত্মক আয়ন সংখ্যা, ঋণাত্মক আয়ন সংখ্যা, তো আয়ন কত, 2 না, তো এটার জন্য এটা হবে। আচ্ছা, তো আমাদের ক্ষার থাকলে এরকম করব যে OH মাইনাস যদি ডাইরেক্ট থাকে, এই যে OH থাকে, তো আমাদের বোঝা একবারে ইজিয়ার হয়। বাট যখনই আমাদের ঋণাত্মক মানে এরকম হয়, এগুলাও তো ক্ষার, এগুলার ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, ঋণাত্মক আয়ন সংখ্যা ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখো। এবার আমরা যেটা করবো সেটা হলো তোমার ধাতু। ঠিক আছে, ধাতু, ধাতুর ক্ষেত্রে যেটা করব সেটা হলো, ধাতুর ক্ষেত্রে আমরা তুল্য সংখ্যা ক্যালকুলেট এভাবে করব, সেটা হলো তোমার সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী সংখ্যা হবে তার, সক্রিয় যোজনী যেটা সক্রিয়, আচ্ছা এটা এইভাবে লেখো, সক্রিয় মোট যোজনী, যোজনী সংখ্যা হবে তার, তার তুল্য সংখ্যা। ঠিক আছে, তো এটা একটু ভালো করে মাথায় রাখো, এটা তুল্য সংখ্যা ফাইন্ড আউটের একটা টেকনিক। ঠিক আছে, সক্রিয় মোট যোজনী সংখ্যা হবে তার তুল্য সংখ্যা। ঠিক আছে, যেমন আমি তোমাকে যদি বলি ক্যালসিয়াম, ক্যালসিয়ামের তুল্য সংখ্যা কত হবে বলো তো, শুধু ক্যালসিয়াম থাকলে বলতে পারবা? এটা কিন্তু জারণ সংখ্যা না, ভালো করে মাথায় রেখো, এটা জারণ সংখ্যা না। ক্যালসিয়ামের জারণ সংখ্যা কিন্তু 0, বাট ক্যালসিয়ামের তুল্য সংখ্যা কত বলো তো? এই ক্যালসিয়ামের সক্রিয় যোজনী কত সেটা বলো। 2। 2, তাহলে এর তুল্য সংখ্যা কত হবে? 2। 2 হবে। হ্যাঁ, 2 হবে। ঠিক আছে, অক্সিজেনের কত হবে বলো তো? অক্সিজেনের 2। অক্সিজেনেরও 2। O2 এর কত হবে? কত হবে O2 এর? দেখো এখানে আমি একটা কথা বলছি যে সক্রিয় মোট যোজনী সংখ্যা। ঠিক আছে, তো অক্সিজেন O2 এর কত হয় বলো তো? একটা অক্সিজেন আছে সেটা 2, কয়টা অক্সিজেন আছে, 2, 4 মানে হবে। 4, তল্য সংখ্যা হবে 4। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা ক্যালকুলেট করব। কারণ আমরা এটা লাস্ট একটা করব, সেটা হলো তোমার লবণ। ঠিক আছে, লবণ যদি থাকে আমাদের কখনো, ঠিক আছে, লবণ থাকলে আমাদের কিভাবে তুল্য সংখ্যা নির্ণয় করব, লবণের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো ক্যাটায়নের মোট চার্জ হবে তার তুল্য সংখ্যা। ক্যাটায়নের মোট চার্জ হবে তার তুল্য সংখ্যা। ঠিক আছে, মোট চার্জ হবে তার তুল্য সংখ্যা। ক্যাটায়ন কোনটা তো চেনো তাই না? ক্যাটায়নের মোট চার্জ হবে তুল্য সংখ্যা। তারপরে একটু চিনাই দিচ্ছি, সমস্যা নেই। দেখো Na+Cl-, ঠিক আছে, Cl-, Na+ যেটা হয় সেটা হয় ক্যাটায়ন, এটা কি অ্যানায়ন, তাই না? তো এই যে তোমার প্লাস আকারে যেটা থাকে সেটা ক্যাটায়ন, তো ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা হবে তার তুল্য সংখ্যা। ঠিক আছে, লবণের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন আমি তোমাকে যদি কখনো বলি NaCl, ঠিক আছে, NaCl এর জন্য তার তুল্য সংখ্যা কত হবে বলো তো? এটার ক্যাটায়ন কত? Na+ না, তার মানে 1 +1 না, 1। +1 মানে 1। ঠিক আছে, এবার আমাকে বলো দেখি এটা কে পারে। Al2SO4 3, ঠিক আছে, অ্যালুমিনিয়াম সালফেট, এটার ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কি হবে বলতো, বলো তো, দেখি কে পারে এটা। 3। না, হয়নি। আর কেউ?
সিক্স। 6 হবে। কেন হবে? কারণ অ্যালুমিনিয়ামে +3 +3 বসালাম, কয়টা অ্যালুমিনিয়াম আছে? দুইটা। আর ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা, তাই না? তো কয়টা আছে? দুইটা অ্যালুমিনিয়াম আছে, তার মানে কত হবে এরকম? +6, মানে +6 না, মানে 6। বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ, জি ক্যাটায়নের ভাইয়া। মোট চার্জ সংখ্যা। ঠিক আছে, তো এটা একটু ভালো করে মাথায় রাখো। আচ্ছা, আমাকে এবার একটু বলো তো, H2 এর কত হবে? পানির পানির তুল্য সংখ্যা কত বলো তো? আরে বলো বলো। 2। 2 হবে, কারণ এটা H+1, তাই না? +1 গুণ কয়টা আছে? হাইড্রোজেন দুইটা, তার মানে এটা কত হবে? 2 হবে না? ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা 2। এটাই আর কি মেন কাহিনী, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন একটা ম্যাথ করে আসি, দেখো এই ম্যাথটা। এখন তোমরা ম্যাথ করে মজা পাবা। দেখো যে 2 লিটার একটি দ্রবণে 318 গ্রাম Na2CO3 থাকলে ওই দ্রবণের নর্মালিটি কত? দেখি কে পারে এটা। ক্যালকুলেটর, মানে ক্যালকুলেটর এলাও না। বলো তো এটা। এটা আমাকে স্নেহা বলবা যে এটার অ্যান্সার কি হবে। হ্যাঁ, ফোর। দাঁড়ান আমি একটু বলি। 4 হবে ভাইয়া। ওর কেমনে হলো? কি সূত্র ইউজ করেছো বলো তো? নর্মালিটি মানে কি? আমরা এইভাবে জানি না নর্মালিটির নর্মালিটি? সূত্র। এসি, এটা ইউজ করো নি? N=AC, নর্মালিটি কত? এই যে আমি বলেছি না, এখানে দেখো যে এখানে নর্মালিটি কি, N=AC না? দেখো যে নর্মালিটি আমরা কিভাবে বের করতাম, এস এর মান কত? এস আমরা, তুমি মোলারিটি কিভাবে বের করছো বলো তো? মোলারিটি কি সূত্র ইউজ করছো? আমরা এরকম জানি না ছোটবেলায়, W=SmV/L। জি ভাই, এখান থেকে মোলারিটি বের করতে হবে, এটা করা হয়েছে। তাহলে কেমনে অ্যান্সার দিলা? এটা কই দিছো? 2 লিটারকে মোলারিটি ধরে দিছো নাকি? হ্যাঁ, জি ভাই, তাড়াতাড়ি করে ওইটা বুঝতে তো হবে। 2 লিটার, ভুল এটা তো হয়ে গেছে। লিটার একক, এটা তো ভলিউম, এটা তো দেখে বোঝা যায়, জি তাই না? ভাই, ভুল এস হয়ে এর মান, গেছে। আচ্ছা ঠিক আছে। তো দেখো যে এস গুণ, সরি, এখানে কি হবে? WmVL, তাই না? গুণ ই। ডাব্লিউ এর মান কত দেওয়া আছে দেখো? প্রদত্ত ভর 318 গ্রাম দেওয়া আছে। ডাব্লিউ এর মান এটা, ডাব্লিউ এটা। আচ্ছা। আর Na2CO হচ্ছে কি বলতো? মোলার ভর। তো মোলার ভর আমরা জানি, Na2CO হচ্ছে এতক্ষণে মুখস্থ হওয়ার কথা 106, ঠিক আছে? গুণ, আচ্ছা, এখানে আরেকটা আছে যে ভিএল, লিটার এককে। লিটার একক কত? 2 লিটার দিয়ে আছে, 2 লিটার বসাই দিলাম। এর মান কত? দেখো Na2CO হচ্ছে, কিছুক্ষণ আগে বললাম, এটা তার কিসের মাধ্যমে আমরা বুঝতে পারবো এর তুল্য সংখ্যা বলতো? ক্যাটায়ন সংখ্যা, সরি অ্যানায়ন সংখ্যা, 2 - বা হলো ঋণাত্মক আয়ন সংখ্যা 2 তার মানে এটা কত? তুল্য সংখ্যা 2 হবে। তো দেখো কাটাকাটি করি, 2 2 কাটলাম, 106কে 318 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়। তাহলে 3 নর্মাল। তাহলে এটা নর্মালিটি কত হবে? 3 নর্মাল। বুঝতে পারছো? এই ম্যাথ গুলো কিন্তু আসবে, ছোট ছোট ম্যাথ, ঠিক আছে? এগুলো কিন্তু এইচএসসি তেও আসে, মেডিকেলেও আসে, ঠিক আছে? তো ভালো করে করো। এখন দেখো যে আমরা এই ম্যাথটা করি, এই ম্যাথটা একটু দেখি কে পারে। যে 4.9 গ্রাম H2SO4 100 ml দ্রবণ থাকলে তার নর্মালিটি কত? এসএন মানে কত বলে দিচ্ছি আমি, বাট এটা নর্মালিটি কত এটা বলছো, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা আমি করাই দিই, কারণ আমার আরেকটা কনসেপ্ট পড়াতে হবে হালকা, টাইম নাই। দেখো যে দ্রবণ থাকলে এসএন কত, তাই না? তো তাহলে আমরা নর্মালিটি সূত্র বসাবো, N=AC, তাই না? তো এস এর মান কত? এস এর মান আমরা এইভাবে বের করবো যে এখানে এস এর মান তোমাকে সব দিয়ে আছে, তাহলে তুমি এস এর মান তো বের করতে পারবা, তাই না? এই যে আগের সূত্র WmVL। তো দেখো এখানে লিটারে, মিলিলিটারে দিচ্ছে, তাহলে আমরা যদি মিলিলিটার করতে চাই তাহলে এটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করা মানে উপরে চলে যাবে, এখন উপরের দিকে চলে যাবে। গুণ ই। দেখো H2SO প্যাকেটের তুল্য সংখ্যা কত? এটা একটা অ্যাসিড, তো এটা যতটা H+ দান করতে পারে, দুইটা, তাই না? ডাব্লিউ এর মান দিয়ে আছে 4.9, এটার মান দিয়ে আছে 1000। এম এর মান কত দিয়ে আছে? H2SO4 এর এম এর মান আমরা জানি, আণবিক ভর হলো 98 থাকে, তাই না? VmL কত? 100 ml।
গুণ 2। তো তুমি যদি এখানে কাটাকাটি করো, এই যে এটা এটা কাটলা, এটা এটা কাটলা, 10 কে 4.9 দ্বারা করলে 49 হয়। 49 গুণ 2 98 হয়। 98 ডিভাইড বাই 98 কত হয়? 1 নর্মাল। বুঝতে পারছো? তো এই জিনিসটা একটু মাথায় রাখো। এখন আমরা একটা কনসেপ্ট করবো, সেটা হলো তোমার তুল্য ভর। ঠিক আছে, এই কনসেপ্টটা একটু ভালো করে মাথায় রাখো। 2 মিনিটের কনসেপ্ট ভালো করে মাথায় রাখো যে তুল্য ভর কি। তোমাকে যদি কখনো বলে যে এটা তুল্য ভর কি বা এগুলা যদি বলে, তাহলে তুল্য ভর সমান তুমি সবসময় মাথায় রাখবা যে আণবিক ভর ডিভাইড বাই তার তুল্য সংখ্যা। যে এতক্ষণ আমরা তুল্য সংখ্যা পড়লাম না, তাহলে এটা কেমন হবে দেখো তো। আণবিক ভরকে আমরা এন দ্বারা প্রকাশ করি আর তুল্য সংখ্যাকে ই দ্বারা প্রকাশ করি। তো তুল্য ভর সমান কি হবে? আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা। আমি একটা ছোট্ট কোশ্চেন করি, তুমি একবারে অ্যান্সার দিতে পারবা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর কত? ঠিক আছে, তুল্য ভর কত? ঠিক আছে, তো এটা কিভাবে অ্যান্সার দিবা দেখো। তুল্য ভর যেহেতু তোমাকে চেয়েছে, তাহলে তুমি তুমি এভাবে অ্যান্সার দিবা। তুল্য ভর সমান তার আণবিক ভর। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? দেখো, এটা 40 প্লাস 16 গুণ 1, 16 16 প্লাস 1 17, 17 গুণ 2 34। 40 আর 34 কত হয়? 74। ডিভাইড বাই কত? তার এটার হলো তুল্য, এটার তুল্য সংখ্যা কত বলো তো? কেউ একজন বলো তো তুল্য সংখ্যা কত? 2। 2। তার মানে 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এটা কত হলো? এটা হলো 37। তাহলে এটা তুল্য ভর কত হবে? 37। এটা একটু ভালো করে মাথায় রেখো। তারপরে Al2SO4 3, এটার তুল্যভর কত হবে বলো তো? যদি কোশ্চেন এটা থাকে, তাহলে এটা তুল্যভর কত হবে বলো তো? Al2 হলো তোমার Al2 হলো 27 গুণ 2 54। সালফারের হলো তোমার 32 32। আর এটা তোমার কত? 64 প্লাস 32 কত হয়? 98 নাকি? 64 প্লাস 32, না 96। 96 গুণ 3, এরকম করে তুমি যদি এগুলো ক্যালকুলেট করো, তো এটা কত হয় দেখো তো। মনে আসছে না? দেখো কত হয়। 27 গুণ 2, তাই না? প্লাস 32 প্লাস 64 গুণ 3 প্লাস 342, তাই না? এটা তো হবে তোমার 342 তুল্য ভর 57। 42। আচ্ছা, এটা তোমার হলো তুল্য সংখ্যা কত? 6 না? জি ভাইয়া। এটা 6 না? তার মানে এটা টোটাল কত হয়? 342 ভাগ 6, তার মানে এটা 57। হবে 57। তাহলে বুঝতে পারছো তুল্য ভর জিনিসটা কি? হ্যাঁ, জি ভাইয়া। এটা কিন্তু একটা ছোট্ট কনসেপ্ট, এটা অবজেক্টিভে চলে আসতে পারে। ঠিক আছে, হুট করে চলে আসতে পারবে, তখন আর সবাই ভয় পেয়ে যায়। ঠিক আছে, তো দেখো আমাদের এতটুকু পর্যন্ত একটা সেগমেন্ট শেষ হলো। নেক্সট দিন আমরা হলো মেডিকেলের কোশ্চেন সলভ করবো, প্লাস এগুলো করবো, তখন আমাদের একটা পোর্শন শেষ হলো। পরে আমরা আরো পোর্শনে যাব। ঠিক আছে, তো এটাকেই বলে এই যে তোমার